এত বিরক্ত করার কি আছে? একটু শান্তিতে কি থাকতে দিবা না আমাকে? বলেই চুপ হয়ে গেলাম। এর চেয়ে বেশি কিছু বলার শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই নিজের মাঝে। দরজা লাগানোর শব্দ হয়েও থেমে গেল। হয়তো আমার কথা শুনে দরজা আটকে চলে গেছে আম্মু। আম্মুকে এভাবে বলা একটু খারাপ লাগলো, তবুও সেভাবেই শুয়ে থাকলাম। প্রায় 2 মিনিট পর হঠাৎ গায়ের ওপর ভারী হাতের স্পর্শে চমকে উঠলাম। কে? বলে মৃদু চিৎকার করে উঠতে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরল কেউ। ঘাড় ও গলার মাঝে মুখ ডুবিয়ে দিতেই কেঁপে উঠলাম। জড়িয়ে ধরা মানুষটা যে কে হতে পারে সেটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো আমার। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সাথে সাথে। কোনো রকমভাবে কান্নাটা আটকে রেখে ছাড়াতে চেষ্টা করলাম জড়িয়ে রাখা তাসফির হাত দুটো। কিন্তু বরাবরের মতো এবারও ব্যর্থ হতে হলো আমাকে। ওনার শক্তির সাথে কুলোতে পারলাম না নিজেকে। তবুও ওনাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, কি সমস্যা? সবসময় জড়াজড়ি করতে হবে কেন আপনার? ছাড়েন তো আমাকে, একটু শান্তিতে ঘুমাতে দেন। তাসফির ছাড়লো না, বরং আগের চেয়েও শক্ত করে জড়িয়ে নিল। ছোট ছোট করে চুমু দিতে লাগলো আমার ঘাড় ও গলা জুড়ে। আমি আবারও ছাড়ানোর চেষ্টা করেও আগের চেয়েও জড়া গলায় বলে উঠলাম, অসভ্যের মতো কি শুরু করলেন এগুলো? ছাড়তে বলছি না আপনাকে, ছাড়েন ছাড়েন বলছি। রাত বিরাতে এসব করার জন্য আমার রুমে আসছেন না? এখনই বের হয়ে যান আমার রুম থেকে। উফ, যান, কথা বলে না প্লিজ, একটু চুপ থাকো। কেঁপে উঠলাম আমি। ওনার ঘোর লাগা কণ্ঠে হঠাৎ চুপ হয়ে গেলাম। নড়াচড়াও বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। আবারও ঠোঁটের স্পর্শ পেতে নিজের স্তম্ভিত ফিরে পেলাম। এবার আর দমিয়ে রাখা কান্নাটা আটকে রাখতে পারলাম না। এবার কেঁদে উঠলাম। কি মনে করেন উনি নিজেকে? যখন যেভাবে খুশি সেভাবে ট্রিট করবেন আমাকে? সরি জান, অনেক কষ্ট দিয়েছি না? আগের চেয়েও জোরে ফুপিয়ে কেঁদে উঠলাম। এত সময়ের কান্নাটা যেন এবার নিমিষেই বেরিয়ে আসছে। কিছু বলতে চাইলেও বলতে পারছি না। আমাকে হঠাৎ কাঁদতে দেখে সোজা করে শুইয়ে দিলেন। পুরো মুখে চুমু দিতে দিতে বললেন, সত্যি বলছি আর কখনো এমন হবে না। সেদিন হঠাৎ আমার কি হয়েছিল নিজেই জানি না। প্লিজ জান, এভাবে কান্না করে না। কান্নার রেশ কিছুটা কমে আসলো এবার। ভাঙা ভাঙা গলায় অস্পষ্ট সুরে বলে উঠলাম, আপনি খুব খারাপ। সত্যি তো খুব খারাপ আমি। তা না হলে আমার মিষ্টি বউটাকে এভাবে কাটাতে পারি? কিছু বললাম না আমি। ওনার বুকে মুখ গুজে থেকে থেকে ফুপিয়ে উঠলাম বার কয়েক। উনিও নিজের সাথে মিশিয়ে নিলেন আবারও। জোরে একটা শ্বাস নিয়ে বললেন, ভালোবাসি তো বউ। এভাবে কান্না করা তো আমার সহ্য হচ্ছে না একদম। প্লিজ বউ, এবার শান্ত হও। আস্তে আস্তে কোপানো কমে গেল, শান্ত হয়ে গেলাম একদম। ওনার বুকে মুখ ঘষে গেলাম সমানে। মনে হচ্ছে কতদিন পর এই মানুষটাকে কাছে পেলাম আমি। কতদিন পর একটু ছুঁয়ে দিতে পারছি। এই দুটো দিনে আমি খুব করেই বুঝে গেছি এই ছেলেটাকে ছাড়া এক মুহূর্ত চলবে না আমার। সেভাবেই কেটে গেল কিছু সময়। দুজনের নীরবতাকে ভেঙে তাসফি বলে উঠল, শাড়িটা করেছো কেন? আমার পছন্দ মতো সেজে আমাকেই শ্বাসটা না দেখিয়ে বঞ্চিত করলাম। ইটস নট ফেয়ার। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। উনি কিভাবে জানলেন আমি শাড়ি পরেছিলাম আজকে? আর ওনার মনের মতো করে সেজেছিলাম সেটাই বা জানলেন কিভাবে? আমি কিছু বলতেই উনি বলে উঠলেন, বিকালে আসলে আমার বউটাকে সরাসরি দেখতে পেতাম, সাথে অনেক কিছু করতেও পারতাম। যাই হোক, দোষটা যেহেতু আমারই, তাই শাস্তিটা মেনে নিলাম। তবে হুট করে সেভাবে সামনে এসে খুব করে চমকে দিতে হবে কিন্তু আমাকে। চট করে মনে পড়ল তাসফির কথায়। আমি তোর উপর রেগেছিলাম। সেই রাগটা যে কখন গলে গেছে বুঝতেই পারিনি। তবুও এত তাড়াতাড়ি ছাড় দিব কিভাবে ওনাকে? না, এটা তো কিছুতেই করা যাবে না। মন থেকে রেগে না থাকলেও রাগের অভিনয় করতেই হবে। বোঝাতে হবে তো আমি ভীষণ রেগে আছি ওনার প্রতি, যেন পরের বার আর এমন করতে না পারে আমার সাথে। তাই গলায় রাগের আভাস নিয়ে মাথা উঠিয়ে বললাম, হুট করে কেন আমি আপনাকে চমকে দেবো? হ্যাঁ, কে হন আপনি আমার? কেউ না আপনি। সেজন্যই তো দুটো দিন আমার সাথে কথা না বলে আপনি খোঁজ খবর নিলেন না আমার। এখন কেন আসছেন আপনি এখানে? চলে যান বলছি, ছাড়েন আমাকে। আহ বউ, আবার শুরু হয়ে গেল। সত্যি একটু ব্যস্ত ছিলাম, বললাম না আর এমন হবে না। সব জানি আমি, খুব ভালো করে বুঝতে পারছি আমাকে আর ভালো লাগে না আপনার। ভার্সিটিতে সুন্দর সুন্দর মেয়েদের পড়িয়ে তাদেরকে এখন ভালো লাগে, তাই না? সব বুঝতে পারছি আমি, ছাড়েন আমাকে, একদম ধরবেন না। ভালোবাসি তো, অনেক বেশি ভালোবাসি। কেন বুঝিস না বউ? আমার প্রথম এবং শেষ নারীর ঠিকানা যে তুই পর্যন্তই সীমাবদ্ধ। সব কিছুর জন্য সরি তো বউ। তাসফির কথায় আবারও ফুপিয়ে কেঁদে উঠলাম। এবারে কান্নাটা রাগ বা অভিমানের নয়, সুখের কান্না পাচ্ছে আমার। হ্যাঁ, এই মানুষটাই তো আমার একান্ত, আমার নিজের পুরুষ। এই মানুষটার ভাগ সে নিজেই, আমাকে ছাড়া অন্য কাউকে দেবে না। তবুও তার একটু অবহেলাতে শেষ হয়ে যাব আমি। এই দুদিনে খুব ভালোভাবেই সেটা উপলব্ধি করতে পেরেছি। আমি কখনো কাউকে ওনার ভাগ দিতে পারবো না, কিছুতেই না। প্রচণ্ড অভিমান নিয়ে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলাম, এত অবহেলা করেন কেন আমাকে? আমি যে আপনার অবহেলা সহ্য করতে পারি না, বোঝেন না কেন? যখন থাকবো না তখন ঠিকই বুঝবেন, মরে গেলে তখন। শেষ করতে পারলাম না কথাটা। কিছু বুঝে ওঠার আগেই আচমকা নিজের ঠোঁটের স্পর্শে আমার ঠোঁট মেলাতে শুরু করলেন। আমি যেন কোনো রিয়্যাক্ট দিতেই ভুলে গেছি। মোবাইলে রিংটনের শব্দে চমকে উঠল কিয়ানা। গভীর মনোযোগটা হঠাৎ করেই ভেঙে গেল তার। প্রচণ্ড বিরক্ত নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মা শব্দটা ভাসছে।
আগের চেয়েও বিরক্ত তার চোখে মুখে ভেসে উঠল। মায়ের কলটা ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে রিসিভ করতে হবে, তা না হলে তো লাগাতার বেজে যাবে মোবাইল নামক এই প্যারাটা। হাতের ডায়েরিটা আলতো করে বন্ধ করে টেবিলের উপর রাখল কিয়ানা। বিরক্ত নিয়ে কল রিসিভ করে মোবাইলে কানে দিতেই বলে উঠল, শুরু করেন। বলেই চুপ হয়ে গেল কিয়ানা, কারণ সে জানে তার মা একবার কথা বলা শুরু করলে ভাঙা রেডিওর মতো বাঁচতেই থাকবে। কথাগুলো শোনার ইচ্ছে না থাকলেও শুনতেই হবে তাকে। কিয়ানা কল রিসিভ করতে তার মা বলতে লাগলো, এতক্ষণ লাগলো কেন তো ফোনটা রিসিভ করতে? ঠিক আছিস তো? কিছু হয়নি তো তোর? তোর আব্বু ঠিক আছে তো কিয়া? দরজা ভালোভাবে লক করবে কিন্তু। খেয়েছিস তো রাতে? তোর বাবা কি করে রে? তোমার ফোন দিলাম রিসিভ করলো না কেন? কি রে, কথা বলছিস না কেন? ঠান্ডা লাগেনি তো তোর আবার? এতক্ষণ কিয়ানার পুরো ধ্যান ডায়েরিটার প্রতি ছিল। মায়ের এমন কথার সাথে সে বারবারই পরিচিত, তাই সেদিকে কোনো পাত্তা দিল না। তবুও মায়ের বকবকানিগুলো থামানোর জন্য কথার মাঝে বলে উঠল, আমরা দুজনেই একদম ঠিক আছি। আব্বু ঘুমাচ্ছে আর আমিও এখন ঘুমাবো। তোমার এত চিন্তা করতে হবে না। তোদের একা রেখে এসেছি, চিন্তা তো হবেই। তোর বাবাটা না জানি একা একা কি করছে। আর থাকবো না আমি, কালকে কুকুরকে নিয়ে চলে যাব। তো নানিকে দেখতে এসেছিলাম, দেখা শেষ। আর আমি সংসার ফেলে থাকতে পারবো না। তাছাড়া তো রাখছি আম্মু, বলেই কলটা কেটে দিল কিয়ানা। তার মায়ের এই স্বভাবটা বরাবরই তার ভীষণ বিরক্ত। বাইরে কোথাও গেলেই ফোন করে এমন আজেবাজে কথা শুরু করবে। মায়ের চিন্তা বাদ দিতে আবারও ডায়েরিটার কথা মাথায় ঢুকলো তার। প্রতিটা লাইন পড়ার সময় যেন সব কিছু তার চোখের সামনে ভাসছে। জীবন্ত দেখতে পাচ্ছি সমস্ত কিছু। ডায়েরিটা আলতো করে টেবিল থেকে হাতে নিল কিয়ানা। যাকে নিয়ে ডায়েরিটার প্রত্যেকটা লাইন লেখা, তাকে কোনোভাবেই চেনে সে। কিছুটা হলেও জানে সেই মানুষটাকে, কিছুটা হলেও কাছে বেড়ে যায়। তাই জানার আগ্রহটা আরও ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে তার মাঝে। এর শেষটুকু না পড়েই কিছুতেই যেন স্বস্তি পাবে না সে, আর না শান্তিতে ঘুমাতে পারবে। ডায়েরিটা পড়া যেখান থেকে শেষ করেছিল ঠিক সেখান থেকেই আবার পড়তে শুরু করলো। আমি যেন কোনো রিয়াক্ট দিতেই ভুলে গেছি। ফার্দার যদি এসব ফালতু কথা মুখে আনিস না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। মরে যাওয়া কি এতটাই সহজ বলে মনে হয় তোর কাছে বেয়াদব? বলেই একটু থামলেন। জোরে নিঃশ্বাস টেনে আমার হাতের বাহু শক্ত করে ধরে আবারও বললেন, থাকবো না, মরে যাব। এমন ফালতু এক্সকিউজ বলার আগে আমার পাড়া অবহেলাগুলোর কথা মনে করার চেষ্টা করিস। তুই না চাইলেও সারা জীবনে আমার সাথেই কাটাতে হবে তোর, আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি হয়ে। কথাটা মাথায় একদম সেট করে নে। আমি ফ্যাল করে তাকিয়ে আছি শুধু। ওনার কথাগুলো বুঝতে মিনিট দেড় সময় লেগে গেল যেন। কথাগুলোর মানে বুঝে উঠতে বিস্মিত হলাম আমি। এতটুকু কথাতে যে উনি এমন রিয়াক্ট করবেন সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি আমতা করে কিছু বলতে চাইলেও উনি আমাকে ছেড়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে গেলেন। মনটা আবারও বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি ওনাকে ছেড়ে যাবার কথা ভাবতেই পারি না। সেগুলো তো জাস্ট কথার কথা ছিল, আর উনি তাতেই এতটা রেগে গেলেন। আমিও তো ওনার মতো ওনাকে ছাড়া থাকতে পারবো না কিছুতেই। সেটা এই দুটো দিনে ওনার সাথে কথা না বলে খুব ভালোভাবে টের পেয়েছি। আমি তো আসলে কথার কথা ছিল ওটা। আপনাকে ছেড়ে যাবার কথা তো ভাবতেই পারি না। আমতা করে আমার বলা কথাটা শেষ না হতে উনি রুমের লাইট জ্বালিয়ে দিলেন। এতক্ষণ অন্ধকার রুমে থাকার ফলে হঠাৎ আলো জ্বলায় চোখে এসে বিঁধল। সাথে সাথে চোখ দুটো খিঁচে বন্ধ করে নিলাম। মাথাটা হঠাৎ চিনচিন ব্যথা করে উঠল পেছন থেকে। তেমন একটা পাত্তা দিলাম না তাতে। মিটমিট করে চোখ খুলে তাসফিকে দেখতে পেলাম না রুমে। দরজার দিকে তাকিয়ে দরজা আটকানো দেখে বুঝতে পারলাম হয়তোবা ওয়াশরুমে গেছে। এর মাঝে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পেয়ে শিওর হয়ে গেলাম। মিনিট 15 পর অর্ধেক গোসল করার মতো ভিজে বেরিয়ে আসেন ওয়াশরুম থেকে। পুরো মাথায় পানি দেওয়ার ফলে শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে সমানে। শার্টও হয়তো ভিজে গেছে, তাই খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছেন। পুরা শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে, প্যান্টটাও অনেকটা ভিজে গেছে। রুমে ঢুকতে ঢুকতে দু হাতে মাথা ঝাড়তে লাগলেন। আমি কিছু না বলেই ছুটে গিয়ে বারান্দা থেকে তোয়ালে এনে দিলাম ওনার হাতে। নিজে মাথা মুছে দেবার ইচ্ছা থাকলেও তা করে দিতে পারলাম না, উনি লম্বা হওয়াতে। নিজেই তোয়ালেটা আমার হাত থেকে নিয়ে মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালেন। এবার কিছুটা সাহস নিয়ে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, রেগে আছেন কেন? রেগে নেই। তাহলে এমন গম্ভীর হয়ে আছেন কেন? আপনার কিভাবে দেখতে কিন্তু আমার খুব ভয় লাগে। তখন তো এমনিতেই কথার কথা বলেছিলাম আমি। এসব কি? আমার কথা শেষ হবার পূর্বেই উনি নিচের দিকে তাকিয়ে বললেন। ওনাকে অনুসরণ করে ওনার পায়ের দিকে তাকাতে মনটা আরো ভারী হয়ে উঠল। বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আবারও বললেন, এসব কি করে হলো? জানি না আমি। জানিস না মানে? তুই জানিস না তো কে জানে? নিশ্চয়ই এই চুলগুলো অন্য কারো না, তোরই তো। তবুও বলছিস জানি না, বেয়াদব। আমি আমতা করে চুপ করে গেলাম। বলার মতো কিছু খুঁজে পেলাম না। আমি এখন কি করে বলবো ওনাকে যে এভাবে এতগুলো চুল কেন ঝরে পড়ছে? তাসফি আবারও বললেন, কবে থেকে এভাবে চুল পড়ছে? এবার শুকনো একটা ঢোক গিললাম। কি বলবো আমি এবার? মুখ দেবা খুলতেই হবে। আমার উপর ছোটখাটো একটা সুনামি বয়ে যাবে সেটা নিশ্চিত। 2 মাসের মতো হবে। উনি স্থির হয়ে তাকিয়ে থাকেন আমার দিকে।
সাথে সাথে চোখ নামিয়ে নিলাম আমি। ওনার লাল লাল রাগি চোখের দিকে তাকিয়ে থাকার সাহস আমার হলো না। নিজের শরীরের সাথে সাথে চুলেরও অযত্ন শুরু করেছিস বেয়াদব। সব দিক আমাকে কেন দেখতে হবে? নিজের একটু খেয়াল রাখতে পারিস না? না মানে আমি তো চুল পড়তে দেখে শ্যাম্পু চেঞ্জ করেছিলাম, তারপর চুল পড়া বন্ধ হয়ে গেছিল। আজকে আবারও কেন এতগুলো চুল পড়লো বুঝতে পারছি না। তা বুঝতে পারবি কেন? শুধু রাগ দেখাতে পারবি আর আমার মাথা খেতে পারবি। আমি তো এত কথা না বলে আমার শার্ট প্যান্টগুলো নিয়ে আয় ওই রুম থেকে। আপনি কি আমার রুমে থাকবেন? না, পাশের বাসার আব্দুল মামার ছেলে মামুনের ভাইয়ের বউ রুমে থাকবো। গাধি কোথাকার! ছি, এসব কি কথা বলছেন? লজ্জা করল না আপনার এসব কথা বলতে? অসভ্য ছেলে একটা। এজন্যই বুঝি আমাকে বিয়ে করেছেন? এই নাকি আপনি আমাকে? চুপ! আর একটা কথা নয়, আমার শার্ট প্যান্টগুলো আনতে বললাম না? যা তাড়াতাড়ি নিয়ে আয় বেয়াদব। মনে মনে ওনাকে হাজারো বকা দিতে দিতে রুম ছেড়ে বেরিয়ে গেলাম ওনার বরাদ্দকৃত রুমে। আলমারি থেকে ওনার শার্ট প্যান্টগুলো নেওয়ার সময় ভাবলাম বাকিগুলো এখানে রেখে গিয়ে কি করব। উনি তো এই রুমে থাকবেন না, তার চেয়ে বরং আমার রুমেই নিয়ে গিয়ে রাখি। তাসফির কাপড়গুলো নিয়ে রুম ছেড়ে বেরোতেই হঠাৎ কিছু একটা মনে হতে নিজেই বোকা বনে গেলাম আমি। নিজেই নিজেকে বকতে শুরু করলাম এবার আমি আসলে একটা গাধি। তা না হলে ওনাকে কিভাবে জিজ্ঞেস করতে পারি উনি আমার রুমে থাকবেন কিনা? আগে তো আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল, কিন্তু এখন তো তাসফি আমার স্বামী। এবার নিজেকে বকতে বকতে রুমে আসতেই রিফাপুর দরজার সামনে থেমে গেলাম। আপুকে তখন রাগের মাথায় অনেক মেজাজ দেখিয়ে কত কথা বলে ফেলেছি। নিশ্চয়ই রাগ করে আছে আমার ওপর। এখন গিয়ে রিফাপুকে সরি বলতে হবে, তা না হলে আমি নিজে হয়তো ঘুমাতে পারবো না। দরজায় টোকা দিয়ে খুলতে বললেই দরজা খুলে দিল রিফাপু। কানে হেডফোন গুঁজে মোবাইল হাতে নিয়ে আছে, হয়তো ভাইয়ের সাথে কথা বলছিল। আমাকে দেখে হেডফোন খুলে বলল, কি হয়েছে? আমি হাতের শার্ট প্যান্টগুলোর দিকে একবার তাকিয়ে রিফাপুর দিকে তাকালাম। জড়িয়ে ধরতে চেয়েও পারলাম না, তাই সেভাবেই বলে উঠলাম, সরি। আসলে আমি তখন ওভাবে তোমাকে কথাগুলো বলতে চাইনি রিফাপু, রাগের মাথায় বলে ফেলেছি। আমার কথায় কোনো প্রতিক্রিয়া না জানিয়ে হো হো করে হেসে উঠল রিফাপু। বলল, ভাগ্যিস রেগে গেছিলি, তা না হলে আরো 2 দিন তোদের অত্যাচার সহ্য করতে হতো আমাকে। মানেটা হলো আপনার জামাই ওরফে আমার ভাই।